কুমিল্লার ঘটনা পরিকল্পিত, দাবি স্থানীয়দের, জড়িত অনেককেই চিহ্নিত। হিন্দু মুসলমানের ভিতরে একটা সাম্প্রতিক সম্পর্ক নষ্ট করার জন্য এটাই করছে, নিজের স্বার্থের জন্য তারা এটা করাইছে। এটা কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো ষড়যন্ত্রকারী চক্রান্তকারীর কর্ম। এটা সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। কুমিল্লায় যে ঘটনা ঘটছে ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই। নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, আমরা আপনাদের সংখ্যালঘু না, আমরা আমাদের আপন জন হিসেবে মানি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে 120 স্কুল শিক্ষার্থীকে দেয়া হলো ফাইজারের টিকা। পর্যায়ক্রমে মিলবে সারা দেশে। নভেম্বরে আরও ভ্যাকসিন দেবে জাপান। বাজার নিয়ন্ত্রণে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার। চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক 30 থেকে কমিয়ে 20% করল এনবিআর। বিহিত পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মহানবমীর আনুষ্ঠানিকতা। 108টি নীলপদ্মে দেবীর আরাধনা, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়। সাম্প্রদায়িক সহিংসতায় যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন বলেও জানান সরকার প্রধান। বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি ঢাকেশ্বরী মন্দিরে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, মাঝে মধ্যে কিছু দুষ্টু চক্র সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আচারে উৎসবের আনন্দে সামিল হতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল আয়োজন। এদিন গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় মন্দির ঢাকেশ্বরী পূজা মণ্ডপে যোগ দেন সরকার প্রধান। কথা বলেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে, জানান শারদীয় শুভেচ্ছা। আনন্দের সাথে উদযাপন করতে পারবেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রত্যেকেরই নিজ ধর্ম শান্তির মাধ্যমে উদযাপনের অধিকার আছে, তাই সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে চাওয়া কোনো গোষ্ঠীকেই ছাড় দেয়া হবে না। ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার, এবং বাংলাদেশে কিন্তু এটা সবসময় আছে যে প্রত্যেকটা উৎসবে সবাই কিন্তু একসাথে সামিল হয়ে সেই আনন্দ উপভোগ করে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দুষ্ট চক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভিতরে এই চেতনাটাকে নষ্ট করতে চায়। কিছু লোক ধর্মান্ধতায় ভোগে এবং তারা সবসময় একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। ইসলাম ধর্ম সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে জানিয়ে শেখ হাসিনা বলেন, কুমিল্লার ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। ইসলাম ধর্মও কিন্তু সকল ধর্মের স্বাধীনতার কথাই বলা হয়েছে। কুমিল্লায় যে ঘটনা ঘটছে ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই। এটা আমরা করতে পারবো, এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এমন শাস্তি যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায়, সেটাই আমরা চাই। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের কোনো মানুষকে সংখ্যালঘু ভাবে না, বরং সম অধিকার নিয়ে সবার বসবাস নিশ্চিত করেছে তার সরকার। নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না, আমরা আপনাদের সংখ্যালঘু না, আমরা আমাদের আপন জন হিসেবে মানি, আমাদের নিজেদের এই দেশের নাগরিক হিসেবে মানি। সম অধিকারে আপনারা বসবাস করেন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা সহিংসতার পেছনে একটি মহল জড়িত বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে স্বার্থ হাসিলের জন্য এ ঘটনা ঘটিয়েছে একটি গোষ্ঠী। সিসিটিভির ফুটেজ দেখে দায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 73 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা প্রতিনিধি বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। থমথমে পরিবেশ,
রাস্তায় দু একজন লোকের আনাগোনা। এ চিত্র কুমিল্লা শহরের। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবিকে টহল দিতে দেখা যায়। সাম্প্রদায়িক সম্প্রীতির শহরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানান এলাকাবাসী। একটি মহল পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তারা। হিন্দু মুসলমানের ভিতরে একটা সাম্প্রতিক সম্পর্ক নষ্ট করার জন্য এটাই করছে। বিগত দিনে এরকম কোনো ইতিহাস নাই আমাদের দেশে। দলীয়ভাবে একটা অঘটন ঘটনার জন্য এটা অন্য একজন ব্যক্তিগতভাবে তারা নিজের স্বার্থের জন্য তারা এটা করাইছে। শিক্ষা শান্তি সুনীতির কুমিল্লা, আমরা কুমিল্লাতে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না। তাদেরকে দ্রুত বিচারে আওতায় আনি আমরা এর সুষ্ঠু বিচার করার জন্য দাবি জানাচ্ছি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। আর ধর্মীয় উস্কানি সৃষ্টি করে নাশকতার পেছনে জড়িতরা কেউ ছাড় পাবে না বলে জানালেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ আবদুল্লাহ। আশেপাশে যে সিসিটিভি ছিল সেইগুলোর ফুটেজগুলো আমরা দেখছি, কারা করেছে এর সাথে যুক্ত আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। এই বিষয়টাকে কেন্দ্র করে যেন আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দেশ বিরোধী চক্রান্ত বাস্তবায়ন করবার জন্য কোনো একটি নির্দিষ্ট পক্ষ এইখানে ষড়যন্ত্রমূলকভাবে পবিত্র কোরআনকে সামনে এনে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করছে। যে বা যারাই যে উদ্দেশ্যেই এই অপকর্মটি সাধন করে থাকুক তার বিরুদ্ধে দেশের আইনানুগ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকালে কুমিল্লায় একটি মন্দিরে ধর্ম অবমাননা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদ, কুমিল্লা। এদিকে উদ্দেশ্যমূলকভাবে কোনো স্বার্থান্বেষী মহল কুমিল্লায় সহিংসতা ঘটিয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ ঘটনায় জড়িত অনেককেই চিহ্নিত করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জে দেখলাম 4 জন নিষ্পাপ মানুষের নিহত হওয়ার দৃশ্যটা আমরা দেখেছি। সিলেটের জকিগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালী, পটিয়া, বিভিন্ন জায়গায় ঘটনা একের পর এক ঘটছে। আমরা মনে করছি এটা কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো ষড়যন্ত্রকারী চক্রান্তকারীর কর্ম এটা। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই আমরা খুঁজে বের করব। কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি। এই ধরনের ইস্যুকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টাও আমরা দেখছি। জাতীয় নির্বাচন সামনে রেখেই সাম্প্রদায়িক অপশক্তি কুমিল্লা সহ সারা দেশে সহিংসতা করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে রাজধানীর রামকৃষ্ণ মন্দির পরিদর্শন করে কথা বলেন। এদিকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতেই সরকার অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি বক্তব্যে কথা বলেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজার মহানবমীতে রাজধানীর রামকৃষ্ণ মন্দিরে পরিদর্শনে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্দিরে এসে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে, আর তাই সাম্প্রদায়িক শক্তির গাত্রদাহ হচ্ছে। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানে সরকার। অন্যদিকে আলাদা এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশে সাম্প্রদায়িক শক্তি নষ্ট করতেই একটি শক্তি অপচেষ্টা চালাচ্ছে। একটি মহল যারা সবসময় এই দুষ্কর্মের সাথে যুক্ত, সেই মহলেই এই ঘটনাটি ঘটিয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে। এবারই প্রথম জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এরাই আজকে কুমিল্লার ঘটনা সহ আরও 10-12টি জায়গা মন্দির হামলা, হিন্দুদের বাড়িঘরে হামলা, এইসব ঘটনার সাথে এই অপশক্তি জড়িত। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ক্ষমতাসীনরাই। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। তারা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়। বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপির মহাসচিব। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার পরীক্ষামূলকভাবে করোনা টিকার আওতায় এলো দেশের শিশুরা। পরীক্ষামূলক এই কার্যক্রমে মানিকগঞ্জের কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী 120 শিশুকে দেওয়া হয় ফাইজার বায়োনটেকের টিকা। বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দিলে 2 সপ্তাহের মধ্যেই সারা দেশের শিশুরা আসবে এই কার্যক্রমের আওতায়। আশরাফুল ইসলামের ছবিতে রাশেদ বাপ্পি রিপোর্ট। অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার। স্বপ্ন পূরণ হলো ক্ষুদে শিক্ষার্থীদের। সম্মান মিলল টিকা গ্রহণকারী নাগরিকের। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকটি স্কুলের 12 থেকে 17 বছর বয়সী প্রায় 120টি শিশুর দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয় ফাইজার বায়োনটেকের করোনা টিকা, যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করে ক্ষুদে শিক্ষার্থীর দল। প্রস্তুত ছিল বিশ্রাম কেন্দ্র, সতর্ক ছিলেন চিকিৎসকদের বিশেষ দল। টিকা নেয়ার পর কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয় শিশুদের। তবে কারো মধ্যেই দেখা যায়নি পার্শ্ব প্রতিক্রিয়া, বরং টিকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। স্টুডেন্টদের মধ্যে আমি সর্বপ্রথম টিকাটা দিলাম। টিকা নিতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমরা এখন সুস্থভাবে চলতে পারবো, আমাদের ইমিউনিটি সিস্টেম বাড়বে, আরও করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো, সেই হিসেবে ভালোই লাগছে। আমি পাশে ছিলাম, সে অত্যন্ত নর্মাল, স্বাভাবিকভাবে যেভাবে থাকে টিকা দেওয়ার পরও ওইভাবে আছে। প্রথম দিন টিকা নেওয়া শিক্ষার্থীদের 2 সপ্তাহ পর্যবেক্ষণের পর সারা দেশে বড় পরিসরে শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে প্রায় 21টি জায়গায় আমরা টিকা কর্মসূচি শুরু করব। প্রাথমিকভাবে প্রায় 30 লক্ষ ছেলে মেয়েদেরকে টিকা দিব। দেশে এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় 5,37,00,000 মানুষ, যদিও নিবন্ধন করে টিকা পাওয়ার অপেক্ষায় 1,64,00,000-এরও বেশি মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার 1 মাসের মাথায় 12 থেকে 17 বছর বয়সীদের টিকার আওতায় আনা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর মাধ্যমে সন্তানদের নিয়ে অভিভাবকদের দুশ্চিন্তা যেমন দূর হবে, ঠিক তেমনি ফের বন্ধের শঙ্কামুক্ত হবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে টিকা নিলেও বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মানিকগঞ্জ। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রাশেদ বাপ্পি। যাচ্ছি তার কাছে। বাপ্পি, আমাদের দেশে যখন ফেব্রুয়ারি মাসে বড়দের বলছে এই কারণে, কারণ 18 বছরের আগের মানুষদের টিকা দেওয়া হয়, তখন থেকেই কিন্তু একটা প্রশ্ন আসছে সব বয়সীরা কবে টিকা পাবেন। এবং এই আলোচনা আরও বেশি জোর দাবি হয় যখন 12ই সেপ্টেম্বরের পরে স্কুল প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়। এবং এর পরেই কিন্তু 15 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদেও বলেছেন যে দ্রুতই শিশুদের টিকা দেওয়ার কাজ হাতে নেওয়া হবে। এবং এরপরে রোববার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে বৃহস্পতিবার থেকে টিকা দেওয়া হচ্ছে। এবং আজ সেই মাহেন্দ্রক্ষণ, যে মাহেন্দ্রক্ষণে আপনি সরাসরি উপস্থিত ছিলেন, সার্বিক পরিস্থিতি আপনি সরাসরি কি দেখলেন এবং অভিভাবকরা এবং শিশুরা টিকা নিয়ে কতটা সন্তোষ প্রকাশ করলো? রাব্বি, ধন্যবাদ আপনাকে। রাব্বি, আজকে যে ঘটনাটি ঘটলো এটি তো অবশ্যই একটি বড় একটি অর্জন বাংলাদেশের জন্য, কারণ বিশ্বের অনেক দেশ এখনও বয়স্ক যারা রয়েছে, বয়স্ক জনগোষ্ঠীর টিকা দিতেই কিন্তু সেভাবে পেরে উঠছে না, হিমশিম খাচ্ছে। বৈশ্বিক এই করোনা পরিস্থিতিতে তারা টিকার সঙ্গে কিন্তু তাল মিলিয়ে উঠতে পারছে না। সেখানে বাংলাদেশ এই পর্যায়ে এসে, আপনি বললেন যে 12ই সেপ্টেম্বর যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তখন থেকে কিন্তু শিশুরা বা কম বয়সীরা কবে নাগাদ টিকার আওতায় আসবে এই প্রশ্নটি কিন্তু ছিল। সেই প্রশ্নের কিন্তু আজকে উত্তর মিলেছে। রাব্বি, আপনি যে বিষয়টি বললেন যে সেখানকার অবস্থা কী ছিল, অবশ্যই যেসব অভিভাবকরা আজকে এসেছেন তাদের মধ্যে কিছুটা তো শঙ্কা ছিলই। আজকে টিকা দিচ্ছেন শিশুরা, তার সন্তানটি টিকা দিচ্ছে, টিকার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা সেগুলোও কিন্তু আমরা একটু উদ্বিগ্ন দেখেছি। কিন্তু যখনই টিকা দিয়েছে সন্তানেরা, তারপর কিন্তু আমরা দেখেছি তাদের সেই উদ্বেগ কিন্তু কেটে গিয়েছে, তারা কিন্তু হাসি মুখেই টিকা দিয়েছে। এবং আমরা দেখেছি যেসব কোমলমতি শিশুরা এসেছে তারাও কিন্তু অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করেছে। বাপ্পি, আপনি বলছিলেন যে আসলে দুটো স্কুলে 120 শিক্ষার্থীর কথা, এবং তারা বেশিরভাগাংশেই হচ্ছে তারা পজিটিভ ছিলেন, ইতিবাচক ছিলেন। বাকি যে শিক্ষার্থীরা আছেন বা সারা বাংলাদেশে ওই প্রক্রিয়ার মধ্যে আসতে হলে তাদের প্রক্রিয়াটা আসলে কি হবে? রাব্বি, এই যে 100 জনকে দেওয়া হলো আজকে পরীক্ষামূলকভাবে, তাদেরকে কিন্তু প্রায় 14 দিনের মতো একটি পর্যবেক্ষণে রাখা হবে। বড় যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দেয় তাহলে কিন্তু বাকিদেরকে
পর্যায়ক্রমে টিকার আওতায় আনা হবে। আমরা একটু দেখে নিতে চাই দেশের শিশুদের টিকা কার্যক্রম কি। আমরা শুরুতেই বলেছি যে টিকা দেওয়া হচ্ছে শিশুদের 12 থেকে 17 বছর বয়সীদের, এবং টিকা দেওয়া হচ্ছে কিন্তু জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করে, এবং নিবন্ধন প্রক্রিয়া করছে স্কুল কর্তৃপক্ষ। সুতরাং অভিভাবকদের কিন্তু এই নিয়ে উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই যে কীভাবে তিনি তার সন্তানটিকে রেজিস্ট্রেশন করবেন। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু স্কুল কর্তৃপক্ষ নিজেরাই করবে, এবং এরপরেই কিন্তু যুক্ত হবে এই শিশুর নাম সুরক্ষা ওয়েবসাইটে। এই হচ্ছে কিন্তু আমরা যদি টিকা প্রক্রিয়া অংশ নেওয়া এবং হচ্ছে আজকের টিকাদান নিয়ে বললেন, কিন্তু যেসব জেলায় দেয়া হবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখি যে ফাইজার এবং বায়োএনটেকের টিকাটি স্টোর করতে হলে 70 ডিগ্রি সেলসিয়াসের একটি তাপমাত্রার কথা বলা হয়। সেক্ষেত্রে যেসব জেলায় এই ব্যবস্থাপনা নাই সেই ক্ষেত্রে কি ব্যবস্থাপনা করা হবে? যেসব জেলায় ব্যবস্থাপনা রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিয়ে বাকি কথা আমরা বলছি। যেসব জেলায় এই ব্যবস্থাপনা রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, গাজীপুর, পরবর্তীতে নরসিংদী, টাঙ্গাইল, যশোর, সাতক্ষীরা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ। অর্থাৎ এই জেলাগুলোতে কিন্তু এই 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কথা বলা হচ্ছে, সেই তাপমাত্রায় সংরক্ষণের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে এই জেলাগুলোতেই কিন্তু প্রাধান্য পাবে শিশুরা। তবে আরও বলা হচ্ছে যে শিশুদেরকে কিছুটা অপেক্ষা করতে হবে। তাছাড়া পার্শ্ববর্তী জেলা থেকে শিশুদেরকে এইসব জেলায় এনেও টিকা দেওয়ার একটি পরিকল্পনা রয়েছে, আমরা তেমনটাই কিন্তু এখন পর্যন্ত জানি। বাপ্পি, আপনি আলোচনার শুরুতে এবং আপনার রিপোর্টেরও শেষে লাইন ছিল যে হচ্ছে একটা বড় অর্জন। আমরা যদি একটু তুলনামূলক বিশ্লেষণ করি, বিশ্বের কোন কোন দেশে আসলে শিশুদের এই টিকা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে এবং যেই তালিকায় বাংলাদেশও আজকে যুক্ত হলো? রাব্বি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এখনও শিশুদের জন্য কোনো টিকাকে অনুমোদন দেয়নি। তবে আপনি জানেন যে ফাইজারের যে টিকা সেটা কিন্তু শিশুদের দেহে প্রয়োগ করা হয়েছে এবং পরীক্ষামূলকভাবে সেখানে কিন্তু কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বড় ধরনের হয়নি। এই জন্য কিন্তু বিশ্বের বেশ কয়েকটি দেশ, তবে বেশ কয়েকটি বলা যাবে না, অল্প কয়েকটি দেশ টিকা দিচ্ছে। আমরা সেই টিকাগুলো দেখতে চাচ্ছি। কোন কোন দেশ? আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন, নরওয়ে, চীন, এবং একটু জানিয়ে রাখি পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু নিজেদের যে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের যে টিকাটি রয়েছে সেটি কিন্তু তারা পরীক্ষামূলকভাবে শিশুদের দেখে দিচ্ছে। এবং যুক্তরাষ্ট্র, কানাডা তারা কিন্তু 12 বছরের বেশি বয়সীদের ফাইজারের টিকার অনুমোদন দিয়েছে। যুক্তরাজ্যের ক্ষেত্রে সেখানকার প্রধান চিকিৎসা কর্মকর্তা তারা কিন্তু সেই ফাইজারের টিকাটি কিন্তু দেওয়ার তারা সিদ্ধান্ত নিয়েছে। ডেনমার্ক 12 থেকে 15 বছর বয়সীদের মধ্যে, ফ্রান্স 12 থেকে 17 বছর বয়সীদের মধ্যে। এছাড়া সুইডেনের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, সুইডেনের ক্ষেত্রে বলা হচ্ছে যেসব শিশুদের ফুসফুসের রোগ কিংবা অ্যাজমা বা অন্য কোনো ঝুঁকি রয়েছে সেসব শিশুদের কিন্তু 12 থেকে 15 বছর বয়সী শিশুদেরকে টিকা নেয়ার বিষয়টির ক্ষেত্রে অনুমোদন দেওয়া হচ্ছে। এবং নরওয়েতে আমরা দেখতে পাচ্ছি 12 থেকে 15 বছর বয়সী শিশুদেরকে টিকার আওতায় আনা হচ্ছে। অর্থাৎ পর্যায়ক্রমে শিশুদেরকেও টিকার আওতায় আনা হচ্ছে। আজকে বাংলাদেশের শিশুদের টিকা দেওয়ার শুরু এবং হচ্ছে দেশ বিদেশে কোন কোন দেশে দেয়া হলো সেটি বললেন। আমাদের দেশে করোনার সার্বিক এখনকার পরিস্থিতি এবং টিকার মজুদের বিস্তারিত যদি একটু সংক্ষেপে বলেন। রাব্বি, ধীরে ধীরে তো করোনা পরিস্থিতি কিছুটা হলো কমে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে করোনা সংক্রমণের হারও কিন্তু 3% নিচে নেমে এসেছে। এবং সারা দেশের টিকা পরিস্থিতি আপনাকে একটু আমার দেখানো উচিত বলে আমি মনে করছি। আমি একটু দেখে নেব যে সারা দেশের টিকা পরিস্থিতি। মোট নিবন্ধন করা হয়েছে টিকার জন্য 5,36,00,000-এর বেশি মানুষ, এবং 1 ডোজ টিকা পেয়েছেন 3,72,00,000-এর বেশি। এটি কিন্তু 1 ডোজ। এবং 2 ডোজ টিকা পেয়েছে আমরা দেখতে পাচ্ছি 1,84,00,000-এর বেশি। এবং টিকা জন্য নিবন্ধন করে এখনও টিকার অপেক্ষায় রয়েছেন 1,64,00,000-এর বেশি মানুষ। অর্থাৎ তারা কিন্তু এখনও টিকা গ্রহণ করার মেসেজটি পাননি, তারা কিন্তু এখন অপেক্ষা করছেন। তবে স্বাস্থ্যমন্ত্রী যে বিষয়টি আজকে বলেছেন যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে অর্ধেক জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা হবে, এবং আগামী বছরের মার্চ এবং এপ্রিলের মধ্যে 70% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার একটি পরিকল্পনা রয়েছে। তবে একটি বিষয় কিন্তু রাব্বি রয়ে যাচ্ছে, টিকা পাওয়ার যে বিষয়টি রয়েছে সেই টিকা পাওয়াটি যদি নিশ্চিত হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াটি এগিয়ে যাবে ধীরে ধীরে টিকা দেওয়ার। বাপ্পি, সারা দেশের করোনা এবং হচ্ছে টিকাদানের কার্যক্রম এবং বিশেষ করে আজকের শিশুদের টিকা দেওয়ার কার্যক্রম নিয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ রাব্বি। আজকে শিশুদের করোনা টিকা দেওয়ার কার্যক্রম এবং সার্বিক টিকা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি। হুহু করে বাড়তে থাকা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে নিত্য প্রয়োজনীয় এই পণ্য আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে এনবিআর। 31 ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানিতে কোনো শুল্ক দিতে হবে না। সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এটি আজ থেকেই কার্যকর হয়ে গেছে বলে জানানো হয়। পেঁয়াজ আমদানিতে এতদিন 5% হারে
আমদানি শুল্ক দিতে হতো। এছাড়াও অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক কমানো হয়েছে। বর্তমানে নিয়ন্ত্রণমূলক শুল্ক 30% কমিয়ে 20% করা হয়েছে। 2022 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি পর্যায়ে কম হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক দিতে হবে। শারদীয় দুর্গোৎসবের মহানবমী তো হয়েছে, নবমীর বিশেষ কল্পারম্ভ ও বিহিত পূজা। এই মুহূর্তে রাজধানীর কালী মন্দিরে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সরাসরি যাচ্ছে সেখানে। শাতিলা, রাব্বি, এখন হচ্ছে বলছি যে দশমীর যে আগমনী বার্তা শুরু হয়ে গেছে, তার মানে হচ্ছে বিজয়া এবং এরপরে হচ্ছে বিসর্জন। তো এই বিজয়ার বিসর্জনের ক্ষণগুলো কিন্তু যত কাছে চলে আসছে তত কিন্তু মানুষের প্রতিমা দর্শনের আগ্রহটা বাড়ছে। আজকে কিন্তু প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি আমি রমনা কালী মন্দিরে, এবং অন্যান্য মন্দিরগুলোতে কিন্তু মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। যারা দর্শনার্থী আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যেমন আছেন, সেই সংখ্যাটার সঙ্গে সবচেয়ে বেশি দেখা গেছে আসলে পুণ্যার্থীদের, অর্থাৎ যারা দেবী প্রতিমার পায়ে অঞ্জলি দিচ্ছেন এবং তার কাছে আরাধনা প্রার্থনা করছেন। এবং এই আরাধনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে তারা চাইছেন এই ধরনের থেকে মহামারী যে করোনা, সেই করোনা যেন চলে যায়। এছাড়া অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্নটি মানুষ বুকে লালন করে, সেই স্বপ্নটি যেন আসলে বাস্তবায়ন হয়। প্রতি বছর এই সাম্প্রতিক যে বিষ বাষ্প ছড়াতে দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে, সেগুলো যেন আর কোনোভাবেই এই হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর খড়গহস্ত না হতে পারে, সেই বিষয়টির প্রার্থনা কিন্তু তারা করেছেন। আরেকটি বিষয়ের কথা তারা বলেছেন, সেটি হচ্ছে যে করোনার যেহেতু গত বছর খুব বেশি আড়ম্বর হয়নি, এবার কিন্তু সেই কিছুটা হলেও তারা উৎসবের আয়োজনটা পেয়েছেন। এবং তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে এই আয়োজনের মধ্যে তারা রং যেমন পেয়েছেন উৎসবের, তেমনি হচ্ছে সবার মধ্যে নতুন করে আসলে ঘর থেকে বের হয়ে আসা, স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু বের হয়ে আসতে পেরে যে এই দেবী দর্শনের যে বিষয়টি, সেই বিষয়টি তাদেরকে নতুন করে আবার বাঁচার আগ্রহটিও কিন্তু জাগিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, শারদীয় দুর্গোৎসবের এই মুহূর্তের বিস্তারিত নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। সাম্প্রদায়িক চেতনার উপর ভর করে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন। সেই সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়া পূজা মণ্ডপে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এর আগে ভাকুরতা ও তেঁতুলঝোড়া এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় অ্যাডভোকেট কামরুল ইসলাম আরও বলেন, কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে অপতৎপরতা চলছে তা অত্যন্ত নিন্দনীয়। দেশে শান্তি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, এই অবস্থা সৃষ্টি করে, ধর্মের নামে হানাহানি সৃষ্টি করে, ধর্মের নামে উন্মাদনা সৃষ্টি করে এই সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে চায়, তারা অহেতুক হীন স্বার্থ উদ্ধার করতে চায়। আমরা সবাই ভাই, এখানে সংখ্যালঘু সম্প্রদায় বা সংখ্যাগুরু বলতে কেউ নাই। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে আমরা বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। চট্টগ্রামে স্ত্রী মিতু হত্যার ঘটনায় প্রথম মামলায় পিবিআই এর চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার বাবুল আখতার নারাজি আবেদন করেছেন। আগামী 21 অক্টোবর এই আবেদনের শুনানি হবে। এদিকে হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ওরফে ভোলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বহুল আলোচিত মৃত্যু হত্যা মামলা ধীরে ধীরে আরও জটিল হয়ে পড়ছে। সবশেষ বৃহস্পতিবার বাবুল আক্তারের পক্ষ থেকে পিবিআইয়ের দেওয়া মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি জমা পড়ল আদালতে। আদালত আগামী 21 অক্টোবর বাবুল আক্তারের উপস্থিতিতে এই আবেদন শুনানির তারিখ নির্ধারণ করেন। মন গড়া একটা প্রতিবেদন দিয়েছেন, ফাইনাল রিপোর্ট, যেটা আইনত গ্রহণযোগ্য নয় এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপত্তি করেছি। আদালত সেটা গ্রহণ করেছেন, শুনানির জন্য আগামী 21-10 তারিখে নির্ধারণ করেছেন এবং বাবুল আক্তারকে উপস্থিত করবার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এদিকে হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহকারী হিসাবে চিহ্নিত এহতেশামুল হক ওরফে ভোলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। অবশ্য পিবিআই নতুন করে তদন্ত শুরু করার আগে জামিনে ছিল এই আসামি। পরবর্তীতে উচ্চ আদালত আগাম জামিনের আবেদন জানালে আদালত তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন, কিন্তু আদালতে হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে।
2016 সালের 5 জুন সকালে নগরের জিসি মোড়ে দুষ্কৃতকারীদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। পরবর্তীতে এই হত্যাকাণ্ডের সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেলে বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এখন আর ছোটখাটো ইনজুরিতে প্রোডাকশন ফ্লোর ছাড়তে হয় না পোশাক শ্রমিকদের। সহকর্মীর দেয়া প্রাথমিক চিকিৎসাতেই মেলে সমাধান। এমনকি আগুন লাগলেও ফায়ার সার্ভিস আসার আগেই প্রাথমিক ধাক্কাটা সামলে নিতে পারে নিজেরাই। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সুই সুতার এই কারিগরদের শ্রমে ঘামেই পুষ্ট হয় দেশের অর্থনীতি, আসে রপ্তানি আয়ের ৮০% বেশি। খেয়াল করলে দেখা যাবে এই কারখানার শ্রমিকদের কয়েকজনের অ্যাপ্রনে রয়েছে ভিন্নতা, যারা নিয়মিত কাজের পাশাপাশি দরকারে দিয়ে থাকেন প্রাথমিক স্বাস্থ্যসেবা। আবার কেউ দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন অগ্নিকাণ্ড সহ দুর্ঘটনা মোকাবিলায়। তাৎক্ষণিক ব্যবস্থা আমার কাছে আসলে আমি ব্যবস্থা নিই। শ্রমিক এবং মালিক পক্ষ মাঝখানে আমরা একটা মেরুদণ্ড হিসেবে কাজ করি। কর্মপরিবেশ নিরাপদ রাখতে রপ্তানিমুখী কারখানাগুলোতে উচ্চ ক্ষমতার প্রযুক্তি নিয়ে একদল কর্মীও থাকেন তৎপর। বাড়তি যোগ্যতা সম্পন্ন সহকর্মী থাকায় কর্মক্ষেত্রে বেশি নিরাপদ বোধ করেন শ্রমিকরা, যার ইতিবাচক প্রভাব পড়ে উৎপাদন প্রক্রিয়ায়। সব ধরনের খেয়াল সুযোগ সুবিধা রাখে, বেশি সমস্যা হলে ছুটি দেয়। ফ্লোরের মধ্যে যদি আমাদের ট্রিটমেন্টটা হয় তাহলে আমাদের জন্য সেফ, আমাদের জন্য ভালো, আমার কোম্পানির জন্য ভালো। মালিকরা বলছেন, বিভিন্ন বিষয়ে দেয়া প্রশিক্ষণ শ্রমিকদের ব্যক্তি জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি কারখানার নিরাপত্তা নিশ্চিতে রাখে বড় ভূমিকা। আমাদের প্রত্যেকটা জায়গায় টিম থাকে, একটা ফার্স্ট এড টিম বলেন, ফায়ার ফাইটিং টিমে একটা টিম থাকে, ডক্টর, নার্স, আমাদের সব ফ্যাক্টরি আছে, এটা পার্ট অফ কমপ্লায়েন্স। তবে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আরও বেশি উদ্যোগ নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশের অবস্থানকে আরও শক্তপোক্ত করতে কারখানা পর্যায়ে স্বাস্থ্যসেবার আওতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সাম্প্রদায়িক সহিংসতা যারাই জড়িত তাদের খুঁজে বের করা হবে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বললেন, বাংলাদেশের সব ধর্মের মানুষ পূর্ণ অধিকার নিয়ে থাকবেন। কুমিল্লার ঘটনা পরিকল্পিত, দাবি স্থানীয়দের। ঘটনায় জড়িত অনেককেই চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন স্থানে গ্রেফতার ৭৪। এবং বাজার নিয়ন্ত্রণে ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার। চিনির নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ থেকে কমিয়ে ২০% করল এনবিআর। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।